নমস্কার বন্ধুরা, আমি অতীন আর তোমরা দেখছো আমার চ্যানেল অতীন ফটোগ্রাফি। তো আজকে একটা খুব দারুণ জিনিস নিয়ে আলোচনা করব। মনে হতে পারে যে জিনিসটা খুবই সোজা, কিন্তু তা নয়। হ্যাঁ, প্র্যাকটিসের সাথে সাথে সব কিছুই সোজা হয়ে যায়। তো আজকে যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ ফটোগ্রাফি। ফটোগ্রাফি কি? ফটো মানে হচ্ছে আলো, আর গ্রাফি মানে হচ্ছে কোনো কিছু লেখা। যদি পুরোটাকে আমরা বলি তাহলে জিনিসটা কেমন একটা খটোমটো লাগছে না, যে আলো দিয়ে লেখা। আলো দিয়ে লেখা এটা কি হতে পারে? মানে এখানে আলো ছায়ার খেলা চলে, খুবই ইজি। সাধারণত আমরা এই আলো ছায়ার ব্যাপারটা কখন দেখি না, যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের পুরোনো দিনের কিছু সিনেমা হলো বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফিতে এই জিনিসটা কিন্তু আমরা খুবই ইউজ করে থাকি বা দেখিও। তো আজকে সেই জিনিসটাই আমি ডিটেলসে আলোচনা করব যে হোয়াট ইজ ফটোগ্রাফি। ফটোগ্রাফি কি? তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো এবং আশা করি নতুন কিছু শিখে যাবে এই ভিডিওটা থেকে। আচ্ছা, তোমরা কখনো এটা কি ভেবেছো যে ফটোগ্রাফিটা কেন গুরুত্বপূর্ণ? মানে আমরা কেন ছবি তুলি? কখনো কি এটা ভেবেছো? ফটোগ্রাফি আমরা কেন করি? সময়ের সাথে সাথে আমরা বুড়ো হতে থাকি, এটাই তো, বা আমাদের বয়স আস্তে আস্তে বাড়তে থাকে। আচ্ছা, দেখবে তোমাদের প্যারেন্টস মানে বাবা মা কেউ না কেউ হয়তো তোমাদের ছোটোবেলাকার ছবি তুলে রেখেছে বা ছবিটা আছে, এবং সেই ছবিটা যখন তোমরা দেখো তখন কিন্তু তোমাদের বা যারা দেখে তাদেরও তাদের ছোটোবেলাকার স্মৃতি কিন্তু অনেক মানে ইমাজিন করতে পারে তারা, প্লাস তাদের মাথায়ও আসে। তো এই ফটোগ্রাফি করার ফলে আমরা যে ছবিটা তুলি, তো সেই সময় কি হয়, আমরা সেই সময়টাকে বা সেই মুহূর্তটাকে আমরা বন্দি করে রেখে দিতে পারি। মানে সত্যি কথা বলতে সময়টাকে থামিয়ে দিতে পারি, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু আগে যদি কখনো ভেবে দেখো তাহলে বুঝতে পারবে যে একটা ছবি কেবলমাত্র ছবি নয়, একটা ছবির পেছনে থাকে অনেক গল্প, হাজারো গল্প। কারণ ওই একটা ছবিতে প্রত্যেকের তো দৃষ্টিভঙ্গি আলাদা না, তো ওই একটা ছবি দেখে প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা কিছু জিনিস মনে হতে পারে। মানে সিম্পল একটা ছবি, যে কেউ রাস্তা দিয়ে হাঁটছে, ঠিক আছে, সাইডে কেউ কিছু কাজ করছে বা কেউ আরও অন্য কিছু কাজ করছে, এরকম একটা কম্পোজিশন আমি ধরলাম। তো তার মধ্যে যদি তোমরা একটু ঠিকঠাক করে লক্ষ্য করো তাহলে দেখবে যে অনেকে সেই ছবিটাকে তুলবে ফ্রেম করে, কোনো একটা ফ্রেমের মধ্যে তার কাজগুলো হচ্ছে সেরকমভাবে তুলতে পারে। আচ্ছা, কেউ তুলতে পারে লিডিং লাইন দিয়ে, কেউ বিভিন্ন রকমের ভাবে অনেকে ছবি তোলে। তো সেই জিনিসগুলোই আমি বলছি যে একটা ফটোগ্রাফি করার মানেটা কি। অ্যাকচুয়ালি সবাই ছবি তোলে, কিন্তু সবাই কি ফটোগ্রাফার? তা তো নয়। এমনকি আমিও নই, আমি ভাবি তো আমি নিজেও নই। তো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। সেকেন্ডলি বলি, সবাই বলো যে দামি ক্যামেরা থাকলেই কিন্তু ফটোগ্রাফি করতে পারা যায়। জিনিসটা আমি মনে করি যে ঠিক কিছুটা, আবার ঠিক নয়ও। একটা জিনিস দেখো, যে তোমার কাছে যদি কোনো ক্যামেরাই না থাকে তাহলে কি তুমি ফটোগ্রাফি করতে পারবে? যে কেবলমাত্র হাত দিয়ে আর চোখ দিয়ে? তা কিন্তু পারবে না। তোমাকে সেই ছবিটা তো তুলে রাখতে হবে কোথাও না কোথায়, মানে কোনো মাধ্যমের দ্বারা তোমাকে তুলতে হবে। তো তার ফলে মিনিমাম একটা ক্যামেরা, মিনিমাম একটা ফোন কিন্তু জরুরি ফটোগ্রাফি করার জন্য। তো দামি ক্যামেরা থাকলেই কিন্তু দামি ফটোগ্রাফার হওয়া যায় না। কিন্তু হ্যাঁ, একটা টাইমের পর তোমাকে তোমার গিয়ার সুইচ করতে হয় বা গিয়ার আপগ্রেড করতে হয়, সেটা ঠিক আছে, মানছি। কিন্তু প্রথম থেকেই
দামি জিনিসপত্র, এটা ভেবো না যে প্রথম থেকেই দামি জিনিস তুমি হাতে পেয়ে গেলে। এরকম আমি কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যে অনেকে মানে কি বলে অর্থ জোগাড় করে যে কোনোভাবে হোক একটা দামি ক্যামেরা কিনে নেয়, কিন্তু সেই ক্যামেরাটাতে সড়গড় হতে, অর্থাৎ সেই ক্যামেরাটার ম্যানুয়াল ফিচার্স যে সমস্ত আছে সেইগুলো ঠিকঠাক করে হাত করতে অনেকের অনেক বছর লেগে যায়। তো তার ফলে আমার মনে হয় যে তুমি স্টার্ট করো যে কোনো একটা ক্যামেরা দিয়ে বা যে কোনো ফোন দিয়ে, ফার্স্ট স্টার্ট করো। আসলে মানুষের দৃষ্টিভঙ্গিটাই হচ্ছে আসল পার্সপেক্টিভ। তোমার প্রসপেক্টিভ যদি ঠিক থাকে তাহলে তোমার একটা ছবি মানে কম দামি ক্যামেরাতে তোলা ছবিও দারুণ হবে। এবং সত্যি কথা বলতে আমরা যারা স্ট্রিট ফটোগ্রাফি করি, মানে আমি বলছি না যে আমি প্রতিদিনই করি, তা নয়, অকেশনালি আমি করি, মানে করি আর কি। তো যারা স্ট্রিট ফটোগ্রাফি করে তাদেরকে একটু খোঁজ নিয়ে তোমরা জানবে যে সবার কাছে কিন্তু দামি ক্যামেরা থাকে না, বা সবসময় হাতে ক্যামেরাও থাকে না। হাতে যেটা থাকে সেটা হচ্ছে স্মার্টফোন। এই স্মার্টফোনটা কিন্তু সবার কাছে থাকে এখন। তো রাস্তাঘাটে যেতে যেতে দেখলে কোথাও একটা ভালো মোমেন্ট হচ্ছে, ক্লিক করে নিলে এই তো ফটোগ্রাফি, এছাড়া আর কি। তো ওই যে ছবিটা তুমি ক্লিক করলে ওই ছবিটা কিন্তু ঘরে এসে অবশ্যই দেখবে। আমরা দেখিও, কেউ দেখে না এরকম তো আশা করি নেই, যারা খুব ব্যস্ত হয় তারা ছাড়া। তো সেই ছবিটা যখন আমরা ঘরে এসে দেখি তখন ভাবতে হয় যে এই ছবিটাতে আর কি হলে কম্পোজিশনটা ভালো হতো, বা আর কি হলে ছবিটা অন্য রকম হতো। এটা তো আমরা প্রত্যেকেই ভাবি না? তো সেই জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে। আরেকটা জিনিস একটু বলি, যে আমরা একটা জায়গাতে দাঁড়িয়ে 10টা মানুষের ছবি তুললাম, ঠিক আছে? একটা জায়গাতে দাঁড়িয়ে 10 জন মানুষ এরকমভাবে ধরো দাঁড়িয়ে আছে এবং তাদের আমরা ছবিটা তুললাম। তো আমাদের মানে যদি বাইরে থেকে আমরা ভাবি যে প্রত্যেকেই কি একই লুক দেবে, মানে প্রত্যেকে যে ছবিগুলো আমরা তুলবো সেগুলো প্রত্যেকেই কি হাসবে বা প্রত্যেকেই কি মানে একই টাইপের এক্সপ্রেশন দেবে, তা কিন্তু নয়। কিছু কিছু জন হয়তো রেগেও যেতে পারে, কিছু কিছু জন হয়তো হাসতেও পারে, কিছু কিছু জন অন্য রকমভাবে তাকাতে পারে। মানে কেউ এরকমভাবে, কেউ ফ্রন্ট ফেসে, কেউ সাইড ফেসে, এরকমভাবে হয়তো প্রত্যেকের চাহনি আলাদা আলাদা হতে পারে। তো তো সেটাই বলছি যে প্রত্যেকের দৃষ্টিভঙ্গি কিন্তু আলাদা আলাদা রকমের, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা জানবো যে ফটোগ্রাফি কত প্রকারের হতে পারে। ফটোগ্রাফির প্রকার বলতে আমি মনে করি না ওরকমভাবে যে প্রত্যেকটা আলাদা আলাদা ফটোগ্রাফি একটাই। এবার তারকে বিভিন্নভাবে অনেকে ভাগ করেছে, তবে তার মধ্যে প্রথম যেটা হচ্ছে আমি মনে করি খুবই মানে একদম প্রিমিলারি জিনিস, সেটা হচ্ছে স্ট্রিট ফটোগ্রাফি। তো স্ট্রিট ফটোগ্রাফি কিন্তু খুবই দরকার। একটা কম্পোজিশন সেট করতে পারলেই কিন্তু তোমার ছবি খুব সুন্দর হবে। তো তার জন্যে স্ট্রিট ফটোগ্রাফি হচ্ছে একদম প্রিমিলারি জিনিস, ওটা থেকেই আমাদেরকে ধাপে ধাপে এগোতে হয়। তো প্রথম হচ্ছে স্ট্রিট ফটোগ্রাফি। তারপর যদি আমি বলি তাহলে পোর্ট্রেট ফটোগ্রাফি হতে পারে। স্ট্রিট ফটোগ্রাফির মধ্যেই ওটা পড়ে যাচ্ছে, কিন্তু তাছাড়াও পোর্ট্রেট ফটোগ্রাফি আলাদা রকমের হতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রোডাক্ট ফটোগ্রাফি। প্রোডাক্ট ফটোগ্রাফি মানে হচ্ছে কোনো একটা বস্তু, ধরো সিম্পল একটা জিনিস, যদি আমি একটা পারফিউম ধরি, তো সেই পারফিউমটার আমাকে কিছু ছবি দিতে হবে। এটা ব্র্যান্ড কোলাবোরেশনের সময় হয় মেনলি। তো সেই পারফিউমটাকে কিভাবে ছবিটা আমি তুললে অন্য রকমের দেখতে লাগবে, বা কম্পোজিশন কি করে সেট করলে খুব ভালো দেখতে লাগবে এবং ব্র্যান্ডরাও সেটাকে অ্যাকসেপ্ট করবে, তো সেরকমভাবে তৈরি হয় প্রোডাক্ট ফটোগ্রাফি। এরপরে হচ্ছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে ধরো
বন্য যে সমস্ত জীবজন্তুরা আছে তাদের আমাদের ছবি তুলতে হয়। সেটা হচ্ছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। একদম আমি সিম্পলভাবে বোঝাচ্ছি, খুবই সিম্পলভাবে, এবং তোমাদের সাথে ফ্রেন্ডলিভাবেই আমি কিন্তু কথাটা বলে যাচ্ছি। যদি কোথাও তোমাদের মনে হয় যে প্রবলেম হচ্ছে, আমাকে কমেন্ট করো এবং আমি সেভাবে বলার চেষ্টা করব। তো আমার এরকম ফেস টু ফেসভাবে ভিডিও, এটা কিন্তু ফার্স্ট ভিডিও, তো আমিও একটু কিন্তু নার্ভাস আছি, নেই এটা বলবো না। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে ওয়াইল্ড লাইফ তো হলো, এরপরে হচ্ছে পোর্ট্রেট হলো, স্ট্রিট হলো, ওয়াইল্ড লাইফ হলো, এরপর আর কি আছে? এরপরে হচ্ছে ট্রাভেল ফটোগ্রাফি। ট্রাভেল ফটোগ্রাফিটা কিন্তু খুবই মজার। এই ট্রাভেল ফটোগ্রাফির মধ্যে কিন্তু স্ট্রিট, ওয়াইল্ড লাইফ এগুলো কিন্তু সবই পড়ে যাচ্ছে। মনে করো, আচ্ছা আমি জাস্ট একটা ধরলাম, ধরো তুমি বেনারসে বেড়াতে গেলে, এরপর সেখানে বেনারসের অলিতে গলিতে তুমি ঘুরবে তো? না, ঘুরবে না, বলো? ঘুরবে। তারপর কাশী বিশ্বনাথ মন্দিরে যাবে, তো ওই অলিতে গলিতে ঘোরার সময় তুমি কিছু ছবি তুলবে, তো সেটাই কার মধ্যে পড়ে যাচ্ছে? স্ট্রিট ফটোগ্রাফির মধ্যে হলো। আচ্ছা, এরপরে আবার যদি তুমি ধরো যে ঘুরতে গেলে কোনো একটা অভয়ারণ্যে, ধরো জলদাপাড়াতে গেলে, ডুয়ার্সে গেলে, এবং সেখানে কিছু সাফারি হয়, তো সেই সাফারি করতে গিয়ে তুমি কিছু বন্য জীবজন্তুর ছবি তুললে, তাহলে সেটা কি হলো? ওয়াইল্ড লাইফের মধ্যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি হয়ে গেল। তো এই জন্য আমি একটা জিনিস বলি যে ফটোগ্রাফিতে কখনো এই যে আমরা ব্যারিয়ারগুলো সৃষ্টি করে দিয়েছি যে ওয়াইল্ড লাইফ একটা, এটা, এগুলো কিন্তু সবগুলো একটার সাথে একটা কো রিলেটেড, কোনোটাই আলাদা নয়, আমি মনে করি অন্তত। আচ্ছা, এরপরে হচ্ছে, হ্যাঁ কিন্তু একটা জিনিস ঠিক যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লেন্স দরকার হয়। এটা একটা খুব মানে কি বলে, ভালো বলতে গেলে আবার খারাপও বলতে গেলে। কারণ আমি যে ক্যামেরাটা এখনও অবধি ইউজ করি সেটা হচ্ছে ব্রিজ হেড ক্যামেরা, মানে একটাই লেন্স লাগানো হচ্ছে যাতে, এবং সেটাই জুম আউট জুম ইন হয়। তো তার ফলে আমাকে এই লেন্সের ঝঞ্ঝাটটা আমার নেই, কিন্তু ওটা যেতে ভালো যে ছবি ওঠে তা আমি বলবো না, মানে চলে যায় আর কি। এই মানে আগেকার দিনের ক্যামেরা, এটা মানে আমার বাবার আমলের ক্যামেরা আর কি, তো আমার আমলের নয়। এবং তোমরা সার্চ করে দেখেও নিতে পারো, আমি এখন ইউজ করি হচ্ছে নিকন কুলপিক্স P600। এছাড়া আমার মোবাইল তো আছে, এই দুটোই ইউজ করি। তো এই আর কি। তো ফটোগ্রাফির ভাগ করা ঠিক আছে, কিন্তু একটার সাথে একটা কিন্তু কোরিলেটেড, এটা অলওয়েজ মাথায় রাখবে। আচ্ছা, এখন আমরা যেটা ইনস্টাগ্রাম বা ফেসবুকে যেটা আমরা এখন দেখি সেটা হচ্ছে স্ট্রেঞ্জার ফটোশ্যুট। তো এটাও একটা ক্যাটাগরির ফটোগ্রাফি বলতে গেলে, যে স্ট্রেঞ্জার কাউকে গিয়ে অ্যাপ্রোচ করা, এবং সবাই পারে, আমি অতটাও পারি না। আমার কেমন একটা মনে হয় আর কি এই জিনিসগুলোতে নিয়ে, মানে ভয় লাগে যে কে কি বলবে বা কি করবে, মানে ভয় লাগে আর কি। কিন্তু হ্যাঁ, যদি এটা কোনো মানে অন্য কেউ হতো তাহলে আমি কিন্তু তাকে অ্যাপ্রোচ করতে পারতাম, কিন্তু গিয়ে এরকমভাবে অ্যাপ্রোচ করা ঠিক আছে, যারা করে তারা অনেক সাহসী, আমি এটা বলবো। কারণ একটা ভীতি থাকে সবারই, তো সেই ভীতিটাকে কাটিয়ে ওঠাটাই মেন আর কি। আচ্ছা, নেক্সট সেগমেন্ট হচ্ছে যে ফটোগ্রাফাররা কেমন হয়। ওকে, এটা হয়তো অনেকেই আমার সাথে হয়তো দ্বিমত হতে পারো, বাট আমার যেটা মনে হয় বা মনে হয়েছে, ফটোগ্রাফাররা কিন্তু খুব ধৈর্যশীল হয়। ধৈর্যশীল হয় এই জন্য যে ওয়াইল্ড লাইফে যদি ধরো, মানে আমি একটা সাপোজ এক্সাম্পল দিচ্ছি, যে ওয়াইল্ড লাইফে ধরো তুমি অনেকটা দূরে বসে আছো এবং তোমার সাবজেক্ট অনেকটা দূরে, এবং সেখানে তুমি কিছু দানা দিয়ে রেখেছো যাতে কোনো একটা পাখি এসে সেই দানাগুলো খায়। তো তার জন্য কিন্তু তোমাকে অনেকক্ষণ ধরে ওয়েট করতে হবে। ওকে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো, অনেক সময় দেখবে পাখির যে নেস্টগুলো থাকে, মানে পাখির যে বাসাগুলো থাকে গাছে, তো সেই বাসায় ছোট বাচ্চারা আছে, এবং তাদেরকে তার মা যখন খাওয়াতে আসে বা তার বাবা যখন খাওয়াতে আসে, সেই মুহূর্তগুলোকে ক্যাপচার করার জন্য কিন্তু তোমাকে অনেকক্ষণ ধরে ওয়েট করে থাকতে হয়, একটা বড় লেন্স নিয়ে, একটা ট্রাইপড নিয়ে, বা যেভাবে ওনারা তোলেন।
তো সেক্ষেত্রে অনেক ধৈর্য লাগে কিন্তু। তো ফটোগ্রাফারদের অনেক ধৈর্যশীল হতে হয়। এরপর হচ্ছে ফটোগ্রাফাররা কিন্তু আলোর ব্যাপারটাকেও খুব ভালো বোঝে। যে ধরো ফটোগ্রাফির একটা বেসিক রুলস হচ্ছে যে অলওয়েজ লাইটের এগেনস্টে তোমাকে দাঁড়াতে হয়। মানে মানে সাবজেক্ট যে থাকবে সে সূর্যের দিকে মুখ করে থাকবে, আর যে ক্যামেরাম্যান থাকবে সে সূর্যের এগেনস্টে থাকবে। ওকে, তো সে আলোর ব্যাপারটা ভালো বুঝবে তখন। মানে ফটোগ্রাফাররা আলোর ব্যাপারটা কিন্তু ভালো বুঝতে হবে তাদেরকে, যে আলোটা কি, আলোর নিয়ে খেলতে হবে তোমাকে। ওকে, সোজা কথায় বললে। আচ্ছা, এরপর হচ্ছে ফটোগ্রাফাররা মুহূর্তটাকে বুঝতে পারে, বা মুহূর্তটাকে কোন মুহূর্তটা বেস্ট হবে সেই টাইমে শাটার বাটনটা টিপতে জানে। এখনকার দিনে ক্যামেরাগুলোতে প্রি ক্যাপচার তো চলে এসেছে, তো সেক্ষেত্রে আরও সুবিধে হয়। কিন্তু তাও যে সমস্ত ভালো ফটোগ্রাফাররা আছে তারা কিন্তু মুহূর্তটা বুঝতে জানে, যে কোন মুহূর্তটাতে ছবিটা ক্লিক করলে ছবিটা ভালো হবে। বা তারা এটা ভাবে, তাদের মাইন্ডে এটা চলে যে ধরো একটা ফ্রেম আছে, আমি রিসেন্টলি একটা ছবি দেখেছিলাম, ছবিটা কার তোলা আমার অত খেয়াল নেই, মানে স্ক্রল করতে করতে দেখেছিলাম, বেনারসে তোলা। এবং ছবিটাতে বেনারসের যে গলি আছে এবং তাতে একটা জায়গাতে মন্দির আছে আর একটা জায়গাতে মসজিদের এটা আছে। এবং সেখানে আমি শুধু ভাবছি যে ওই ফটোগ্রাফারটা কতক্ষণ ধরে ওয়েট করেছিল যাতে দুজন ধর্মের আলাদা আলাদা মানুষ এসে ওখানে প্রে করছে। যে হিন্দু সে ধরো পুজো দিচ্ছে, আর যে মুসলমান সে হচ্ছে ওখানে গিয়ে নামাজ বা ইত্যাদি পড়ছে আর কি। তো এই দুটো লোককে বা এই দুটো মানুষকে একটা ফ্রেমের মধ্যে আনা কতটা শক্তের ব্যাপার ভাবতে পারছো? এবং ওনার মেন্টালিটি কি রকমের হতে পারে, যে ওই জায়গাতে উনি কতক্ষণ ধরে ওয়েট করার পরে ওই পিকচারটা উনি পেয়েছেন। খুবই মানে দারুণ পিকচার, আমি তো দেখেছি। যদি সম্ভব হয় আমি এরকম সাইডে কোথাও দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। ছবিটা খুবই সুন্দর। এবং আমার হয়তো ফটোগ্রাফারের নামটাও এখন মনে নেই, আমি নিচে হয়তো দিয়ে দেবো কোথাও যদি পাই আমি। এবং আমার ইনস্টাগ্রামে ওই ছবিটা দেখার পরই আমি ওনাকে ফলো করেছিলাম, এটা আমার মনে আছে। আচ্ছা, লাস্টলি ফটোগ্রাফারদের কিন্তু অনুভব থাকতে হবে, মানে তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে। কোনো একটা স্কিল বা জিনিস একদিনে কিন্তু তোমাদের হয় না, তোমাদের সেটাকে নিয়ে প্র্যাকটিস করতে হয়, সেটাকে নিয়ে ঘষা মাজা করতে হয়, সেটাকে নিয়ে মানে মেনলি ক্যামেরা নিয়ে তোমাকে বেরোতে হয়, তাহলেই কিন্তু তুমি ছবি তোলা শিখবে। আমার ভিডিও দেখি যে তোমরা শুধু শিখে যাবে তা নয়, তোমাদেরকে প্র্যাকটিক্যালও কিন্তু করতে হবে, অর্থাৎ ক্যামেরা নিয়ে বেরোতে হবে। তো মেন কথা হচ্ছে এক্সপিরিয়েন্স করতে হবে, আর এক্সপিরিয়েন্সটা কিন্তু একদিনে হবে না, বেরোতে বেরোতে ক্লিক করতে করতে হবে। আমার রিসেন্টলি সিওজি ফটোগ্রাফিতে একটা মানে আইসিসিআরে সিওজি, ওটা ইন্ডিয়ান ফটো ফেস্টের একটা ওই ফটো ফেস্ট ছিল আর কি। তো সেখানে আমার দুটো ছবি তোমরা জানো, যে যদি না জেনে থাকো আমার চ্যানেলে আছে, দেখে নেবে। দুটো ছবি আমার রিপ্রেজেন্ট করেছিলেন, মানে সিলেক্ট হয়েছিল আমার ওখানে, দেন পাবলিশ ওরা করেছিলেন। এবং সেখানে আমি এস ঘোষাল স্যার, এস ঘোষাল সরি তো ওনার কয়েকটা বক্তব্য আমি শুনি, মানে উনি স্পিচ দিয়েছিলেন ওখানে, সেটাও তোমরা দেখতে পারো, আমার চ্যানেলে আছে। এবং তিনি ওখানে একটা কথা বলেছিলেন যে তোমার ফার্স্ট 10,000টা ছবি রীতিমতো বাজে হবে। হ্যাঁ, একটা দুটো হয়তো ভালো হয়ে যেতেও পারে, কিন্তু ফার্স্ট 10,000টা ছবি বেকার হবে, তারপর গিয়ে তোমার কিছুটা ডেভেলপ হবে। তো তোমরা ফার্স্ট 10,000টা ছবি যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে, মনে রাখো তত তাড়াতাড়ি এক লেভেল উঁচুতে যেতে পারবে। এবং আমিও
সেটাই চেষ্টা করি যে যতটা সম্ভব ক্লিক করা যায়। মানে অনেক সময় হয় যে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না, সকালবেলা বেরোতে ইচ্ছে করে না, কিন্তু বেরোতে হবে, এটা মনে রাখো, বেরোতে হবে। তো এই জিনিসগুলো হচ্ছে ফটোগ্রাফির মেইন জিনিসপত্র বললাম, এছাড়াও আরও অনেক কিছু আছে। তো ভিডিওতে অনেক কিছুই বললাম, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, এবং তোমাদের কাছে ফটোগ্রাফি কি, বা তোমরা ফটোগ্রাফি বলতে কি বোঝো সেটাও কিন্তু কমেন্ট করো। তো ভিডিওটা এই পর্যন্তই, অনেকক্ষণ ধরে বকলাম, মানে হাবিজাবি বকলাম সত্যি কথা বলতে। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম টাইপের নতুন ভিডিও দেখতে বা নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, গুড বাই, টাটা।